আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস ক্ষমতা থেকে সরেছেন ২ মাস ২৩ দিন হলো। এরই মধ্যে বাংলাদেশ কেন পুরো বিশ্ব জেনে গেছে প্রতিদিন বাংলাদেশে যে শিশুদের মৃত্যু হচ্ছে তার পেছনে দায়ী ইউনূসের মেটিকুলাস ডিজাইনের সরকার। শুধু শিশু মৃত্যু নয়, দেশকেও ভবিষ্যতে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে গেছে অন্তর্বর্তী সরকার। কারণ তারা যুক্তরাষ্ট্রের সাথে করে গেছে এক অসম চুক্তি, যেটি বাংলাদেশকে হাত পা বেঁধে আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়ার মতো, শিশু মৃত্যু থেকে দেশের স্বাধীনতা বিকিয়ে দেওয়ার মতো গুরুতর অপরাধে মোহাম্মদ ইউনূস ও তার সরকারকে দেশের মানুষ অপরাধী গণ্য করলেও সবকিছু যেন দেখেও না দেখার ভান করছে তারেক রহমানের বিএনপি সরকার। আবার ইউনূস ও তার সরকার অপকর্মের বিরুদ্ধে আদালতে গেলেও সেখানে আছে এক অদৃশ্য দেয়াল। আবার জুলাই জাদুঘরে দুর্নীতির মতো ইউনূসের সরকারের অনেক অপকর্মের বিরুদ্ধে সরকারি দপ্তরে অভিযোগ জমা পড়লেও তারেক রহমানের সরকার যেন ইউনূসের রক্ষাকর্তা হিসেবে কাজ করছে। বিস্ময়কর বিষয় হলো, জনমনের তীব্র ক্ষোভ থাকা সত্ত্বেও এবং বেশ কিছু ক্ষেত্রে সরাসরি প্রশাসনিক ও নীতিগত ব্যর্থতার প্রমাণ মেলা সত্ত্বেও বিএনপি সরকার ইউনূস সরকারের দায়িত্বশীলদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নিচ্ছে না, বরং অনেক ক্ষেত্রে তাদের সুরক্ষা দিচ্ছে। প্রশ্ন হলো, ইউনূসের অপরাধ আর ব্যর্থতার দায় কেন বিএনপি সরকার নিচ্ছে? কেন একটি নির্বাচিত সরকার তার অনির্বাচিত পূর্বসূরির ব্যর্থতার দায়ভার স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিচ্ছে? দেশের নানা মহলে প্রশ্ন উঠছে, ঠিক কোন সমঝোতার কারণে ইউনূস আমলের অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে, যেখানে বহু মানুষ বহুদিন ধরে জেল খাটছে, যারা জানেনই না তাদের অপরাধ কি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বিয়ের ১১ বছর পর প্রথম সন্তানের মুখ দেখেছিলেন ফারজানা ইসলাম। ছেলে ফায়াজ হাসান তাজিমের নামে নিজের ফেসবুক অ্যাকাউন্টের নাম রেখেছিলেন তাজিমের আম্মু। ৮ মাস ১৮ দিন বয়সী তাজিম হামে মারা গেছে গত ২২ এপ্রিল। ফারজানা ইসলাম আর হেলাল ভুঁইয়া দম্পতির এই সন্তানের জন্ম হয়েছিল টেস্ট টিউব বেবি বা আইভিএফ পদ্ধতিতে। পদ্ধতিটি ছিল ব্যয়বহুল, ঝুঁকিও ছিল অনেক। সন্তানের জন্মের পর তাজিমকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিলেন এই দম্পতি, কিন্তু গত মার্চ থেকে সেই স্বপ্ন রূপ নেয় লড়াইয়ে। তাজিমকে নিয়ে লড়াই শুরু করেছিলেন ফারজানা ইসলাম। ফেসবুকে এক পোস্টে মা ফারজানা লিখেছেন, ২ মাস ধরে নিষ্পাপ শিশুরা মরে যাচ্ছে, এ নিয়ে সংসদে আলাপ নেই, কারো কোনো দায় নেই, কেউ ব্যর্থতার স্বীকার করছে না, সব দোষ মা ও শিশুর। শিশুরা এই দেশের জন্ম নিল কেন? মা সন্তানের জন্ম দিল কেন? দর্শক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এবং বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০২৬ সালের এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যে দেশের ৬৪টি জেলার মধ্যে ৫৮টি অর্থাৎ ৯১% জেলায় হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। মানে সংক্রমণটি কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ না থেকে দেশব্যাপী এক ভয়াবহ জনস্বাস্থ্য সংকট তৈরি করেছে। বিশেষ করে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে সংক্রমণের তীব্রতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। সরকারি হিসেব অনুযায়ী সারা দেশে ১৫ই মার্চ থেকে ১০ই মে পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪০৯ শিশুর। তবে ইংরেজি দৈনিক নিউ এজের এক খবরে বলা হয়েছে, বিভাগীয় তথ্য, হাসপাতালের রেকর্ড এবং স্থানীয় স্বাস্থ্য প্রতিবেদনে অব্যাহত প্রাদুর্ভাবের মধ্যে সরকারি প্রতিবেদনে বড় ধরনের অসঙ্গতি দেখা গেছে, যার অর্থ হলো সারা বাংলাদেশে হামের মৃত্যু ও সংক্রমণের প্রকৃত সংখ্যা স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তর কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রকাশিত পরিসংখ্যানের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি বলে পত্রিকাটি দাবি করেছে। শুধু ময়মনসিংহের উদাহরণ দিয়ে পত্রিকাটি দেখিয়েছে, ডিজিএইচএস ৯১১টি সন্দেহভাজন হামের কেস এবং ৩৯টি নিশ্চিত সংক্রমণ রিপোর্ট করেছে।
অথচ স্থানীয় কর্তৃপক্ষ ১,৮৭৪টি সন্দেহভাজন কেস এবং ১১২টি নিশ্চিত সংক্রমণ নথিভুক্ত করেছে। দর্শক, হাম আক্রান্ত হয়ে প্রতিদিনই দেশে শিশুর মৃত্যু হচ্ছে। গত ৪ মে একদিনে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। দেখা যাচ্ছে কমিউনিটি পর্যায়ে হার্ড ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা যে সুরক্ষা বলয় ছিল তা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এর ফলে টিকা নেওয়ার উপযুক্ত হওয়ার আগেই শিশুরা ভাইরাসের সংস্পর্শে আসছে। অথচ বাংলাদেশের টিকাদান কর্মসূচির ইতিহাস বছর দুয়েক আগেও বৈশ্বিক সংস্থাগুলোর প্রশংসা পেয়েছিল। ১৯৭৯ সালে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই শুরু হওয়ার পর থেকে বাংলাদেশ পোলিও এবং ধনুষ্টঙ্কার নির্মূলে সফল হয়েছিল। ২০১০ সালের পর থেকে বাংলাদেশ টিকাদানে বিশ্বজুড়ে রোল মডেল হিসেবে পরিচিতি পায় এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো পুরস্কার অর্জন করেছিলেন। ২০১১ সালে শিশুদের পূর্ণ টিকা প্রাপ্তির হার ছিল ৮০.২%, যা ধারাবাহিকভাবে বেড়েছিল। ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে আমকে শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছিল আওয়ামী লীগ সরকার আমলে। কিন্তু ইউনূসের শাসন এক ঝটকায় বাংলাদেশের সাফল্য শূন্যের কোটায় শুধু ঠেলেই দেয়নি, দেশকে প্রতিদিন উপহার দিচ্ছে শিশুদের করুণ মৃত্যু। এমনকি ইউনূস সরকারকে সাবধান করেছিল ইউনিসেফ। কিন্তু সব কিছুতে বিশেষজ্ঞ দাবি করা মোহাম্মদ ইউনূসের সরকার টিকা কেনা বন্ধ করে দেয়। ইউনূস প্রশাসনের উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে টিকা কেনার সিদ্ধান্ত দেশের শিশুদের উন্মুক্তভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, যে কারণে হামের বর্তমান প্রাদুর্ভাবকে বিশেষজ্ঞরা একটি মানবসৃষ্ট সংকট হিসেবে দেখছেন, যা মূলত পূর্ববর্তী অর্জিত সাফল্য ধরে রাখতে না পারারই ফল। শুধু হামের টিকাই নয়, ২০২৫ সালের শেষ ভাগ থেকে ২০২৬ সালের শুরুর দিকে কেন্দ্রীয় গুদামে ১০টি রোগের টিকার মজুদ শূন্যে নেমে আসে। মে মাসের শুরুতে ল্যাবে মাত্র ১৩টি কিট ছিল। আর এসবের পেছনে নাটের গুঁড়ো ছিলেন ইউনূসের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এমনকি ভিটামিন এ ক্যাপসুল এবং কৃমিনাশক বড়ি খাওয়ানোর মতো কার্যক্রমও বন্ধ ছিল ইউনূসের আমলে। ভিটামিন এর অভাব শিশুদের মিউকোসাল ইমিউনিটি দুর্বল করে দেয়, যা হামের ভাইরাসকে ফুসফুস এবং মস্তিষ্কে দ্রুত আক্রমণ করতে সহায়তা করে। অনেক এলাকায় গত ১ বছর ধরে কৃমিনাশক ওষুধ না খাওয়ানোর ফলেও শিশুদের পুষ্টি পরিস্থিতির অবনতি ঘটেছিল, যা হামের প্রাদুর্ভাবকে আরো প্রাণঘাতী করে তুলেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো হামের টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ক্ষেত্রে এক ধরনের অনীহা ও ভ্যাকসিনের মজুদ শেষ হয়ে যাওয়ার তথ্য ধামাচাপা দেওয়া হয়েছিল। প্রথম দিকে স্বাস্থ্যমন্ত্রী, এমনকি পরে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকার অভাবের জন্য গতানুগতিক ধারায় আওয়ামী লীগের উপর দোষ চাপিয়েছিলেন। কিন্তু রোগটি মহামারী আকার ধারণ করলে বৈশ্বিক সংস্থা ও গণমাধ্যমগুলোতে আসল তথ্য বের হয়ে আসলে সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে কুসুম কুসুম সমালোচনা করতে দেখা গেছে। যদিও প্রতিদিন দেশের কোথাও না কোথাও ইউনূস ও তার স্বাস্থ্য উপদেষ্টার বিচারের দাবিতে সভা সমাবেশ হচ্ছে, কিন্তু তারেক রহমানের সরকার অন্তর্বর্তী সরকারের দোষ খতিয়ে দেখতে একেবারেই নারাজ। হামের প্রকোপ শুরু হওয়ার আগে থেকেই ইউনূস সরকার আরেক কর্মকাণ্ড নিয়ে দেশব্যাপী ব্যাপক সমালোচনার ঝড় বইছে। সেটি হলো ইউনূস সরকারের মেয়াদের একেবারে অন্তিম লগ্নে ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সাথে একটি পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। নির্বাচনের মাত্র ৩ দিন আগে তড়িঘড়ি করে সই করা এই চুক্তিটি বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সার্বভৌমত্বের উপর এক বিশাল প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী সামান্য শুল্ক ছাড়ের বিনিময়ে বাংলাদেশকে যে শর্তগুলো মেনে নিতে হয়েছে তা যে কোনো স্বাধীন রাষ্ট্রের জন্য অস্বস্তিকর। চুক্তির আর্টিকেল ৩-২ এবং ৪-৩ অনুযায়ী বাংলাদেশ এমন কোনো দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারবে না যাদের যুক্তরাষ্ট্র নন মার্কেট ইকোনমি হিসেবে গণ্য করে, যা মূলত চীন ও রাশিয়ার দিকে ইঙ্গিত করে। এছাড়া বাংলাদেশকে $২১.৫ বিলিয়ন মূল্যের মার্কিন পণ্য যেমন বোয়িং বিমান, সামরিক সরঞ্জাম, তুলা ও এলএনজি কেনার আইনি বাধ্যবাধকতায় ফেলা হয়েছে।
চুক্তিতে সই করার মাত্র 11 দিন পর 20 ফেব্রুয়ারি মার্কিন সুপ্রিম কোর্ট রায় দেয় যে আইনি কাঠামোর ভিত্তিতে যুক্তরাষ্ট্র শুল্কের হুমকি দিয়েছিল তা অবৈধ। এরপর ইউরোপীয় ইউনিয়ন এবং মালয়েশিয়া এ ধরনের চুক্তি থেকে সরে এসেছে। কিন্তু বাংলাদেশে বিএনপি সরকার চুক্তি বাতিল তো দূরের কথা, তা নিয়ে আলোচনাই করতে রাজি নয়। ইউনূসের দেখানো পথে 14টি বোয়িং বিমান কেনার চুক্তি করে ফেলেছে, যে বোয়িং বিমান বিশ্বব্যাপী দুর্ঘটনার জন্য এরই মধ্যে খ্যাতি পেয়ে গেছে। এই চুক্তি ঠেকানোর জন্য আইনি পথে হাঁটতে গিয়েও দেশের মধ্যে অনেকে বাধা পাচ্ছেন। আদালতে গিয়ে ইউনূস ও তার সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে হয়রানির শিকার হতে হচ্ছে, এমন অভিযোগও উঠে আসছে। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সহ 16 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন উসাইমং মারমা। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী উকুসাইং মারমার বাবা হলেন উসাইমং মারমা। গত 7 মে ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলামের আদালতে ডক্টর ইউনূস, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ মোট 16 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন। তবে ওই দিন বিকেলেই বিচারক আবেদনটি খারিজ করে দেন। এই ঘটনার পর থেকে পুলিশি হয়রানির মুখে পড়ার অভিযোগ তুলেছেন উসাইমং মারমা নিজেই। সাংবাদিকদের কাছে পাঠানো হাতে লেখা এক চিঠিতে তিনি দাবি করেন, আতঙ্কে স্ত্রী সহ তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। দর্শক, ইউনূস ও তার সরকারের ক্ষমতাবানদের বিরুদ্ধে আদালতে গিয়ে যেমন অভিযোগ দায়ের করা যাচ্ছে না, তেমনি একই অবস্থা সরকারি সংস্থাগুলোতেও। জুলাই জাদুঘর থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের বহু প্রকল্পে কোটি কোটি টাকা লোপাটের প্রমাণ সহ অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন সহ সরকারি দপ্তরগুলোতে। গণমাধ্যমে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। টিআইবি এক প্রতিবেদনে জানিয়েছে, জুলাই জাদুঘরের প্রায় 111 কোটি টাকার কাজ কোনো প্রকার টেন্ডার বা উন্মুক্ত দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে দেওয়া হয়েছে। রাতের আধারে ভাইবা নিয়ে লোক নিয়োগ দেওয়া হয়েছে। সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রেও বাজার দরের চেয়ে 1.5 গুণ বেশি খরচ দেখানো হয়েছে, যেখানে মোট অনিয়মের পরিমাণ প্রায় 29.27 বিলিয়ন টাকা। এমনকি রাজুক এবং জাতীয় আবাসন কর্তৃপক্ষের মাধ্যমে ফ্ল্যাট ও প্লট বরাদ্দেও অস্বচ্ছতা ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে, যেখানে ইউনূস সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা সুবিধা পেয়েছেন। কিন্তু শিশু মৃত্যু থেকে দেশ বিক্রির চুক্তি কিংবা অনিয়ম দুর্নীতির যত অভিযোগই ইউনূস ও তার সরকারের বিরুদ্ধে থাকুক না কেন, তারেক রহমান ও তার সরকার যেন 2025 সালের জুনে সেই লন্ডন বৈঠকে আটকে আছে। বিএনপি সরকার এসব হত্যা ও দুর্নীতি তদন্তের বদলে ইউনূস সরকারের ভাবমূর্তি রক্ষায় বেশি মনোযোগী। প্রশ্ন উঠেছে, জনগণের ট্যাক্সের টাকা অপচয় হওয়ার সত্ত্বেও নতুন সরকার এক ধরনের রহস্যময় মৌনতা পালন করছে কেন? বাংলাদেশ কেন বিশ্বের সব দেশেই দেখা যায় একটি নবনির্বাচিত সরকার সাধারণত তাদের পূর্বসূরীদের ব্যর্থতাগুলোকে পুঁজি করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করে? বিএনপিও সেই চেষ্টা করে, তবে সেক্ষেত্রে আওয়ামী লীগকে দোষ দেওয়ার চেষ্টা করলেও ইউনূস সরকারের নাম মুখে নেওয়া যেন হয়ে যায় ভাসুরের নাম মুখে নেওয়ার মতো। দেশব্যাপী ইউনূসের মেটিকুলাস ডিজাইন অপশাসনের বিরুদ্ধে যে আলোচনা উঠেছে, সেটি কেন বিএনপি ঠেকে রাখতে চাইছে? জুলাই পুলিশ হত্যাকাণ্ডের জন্য ইনডেমনিটি দেওয়ার পরও কেন ইউনূসের হত্যাকাণ্ডগুলোকে বিএনপিকে দায় মুক্তি দিতে হচ্ছে? বিশ্লেষকরা মনে করেন, বিএনপি একটি স্বল্পমেয়াদী রাজনৈতিক মুনাফার জন্য দীর্ঘমেয়াদী প্রশাসনিক জবাবদিহিতাকে বিসর্জন দিচ্ছে। ডক্টর ইউনূসের সম্মানের চেয়ে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা বড় হওয়া উচিত ছিল। ইউনূসের শাসনের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে যেসব অভিযোগ করা হয়, তারেক রহমান এখন ব্যবস্থা নিলে সেসব অভিযোগের ভিত্তি পেয়ে যেতে পারে। বিশ্লেষকদের ধারণা, যদি বিএনপি এখন ইউনূস সরকার আমলের বড় কোনো অনিয়ম বা দুর্নীতি ফাঁস করে দেয়, তবে তার সাধারণ মানুষের মনে ইউনূসের পুরো 2 বছরের শাসন নিয়ে যে মেটিকুলাস ডিজাইন ন্যারেটিভ প্রচলিত আছে, সেটি প্রতিষ্ঠা পেয়ে যাবে। আবার বাণিজ্য চুক্তির মতো ইউনূস সরকারের ত্রুটিপূর্ণ উত্তরাধিকার মেনে নিচ্ছে, কারণ যুক্তরাষ্ট্রের সমর্থন সরে গেলে সরকারের ভিত নড়ে যাবে।
এমন ধারণাও আছে অনেকের মধ্যে। কিন্তু ইউনূসের দায়ভার নিজের কাঁধে নেওয়া বিএনপিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে। হামের কারণে শত শত শিশুর মৃত্যু বা সার্বভৌমত্ব ক্ষুণ্ণকারী বাণিজ্য চুক্তির মতো বিষয়গুলো সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করছে। যদি বিএনপি সরকার এই ব্যর্থতাগুলোর সুষ্ঠু তদন্ত না করে এবং দায়ীদের আড়াল করতে থাকে, তবে তারা তাদের নিজেদের জনপ্রিয়তাকে ঝুঁকির মুখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, একটি অতি গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো বাংলাদেশের আইন শৃঙ্খলা, বর্তমান সরকারের স্থায়িত্ব এবং সেনাবাহিনীর ভূমিকা। বুঝতে পারছেন, প্রতিটি বিষয়ই এতটা গুরুত্বপূর্ণ যে পান থেকে চুন খসলে দেখা গেল যে আমাদের দেশে যে চিরাচরিত অবস্থা, যে কোনো একটা দ্বন্দ্ব ফ্যাসাদ, বিবাদ, বিসংবাদ তৈরি হয়ে যেতে পারে। আর আমাদের দেশে সেনাবাহিনী নিয়ে, বিচার বিভাগ নিয়ে কথা বলা খুবই যন্ত্রণার একটা বিষয়। তারপর এর কারণ হলো বিচার বিভাগ এবং সেনাবাহিনী যদি আপনাকে টার্গেট করে ফেলে, বিচার বিভাগ বলে যে আপনি অবমাননা করেছেন, সেনাবাহিনী আপনাকে ধরে নিয়ে ডিজিএফআই অফিসে নিয়ে আপনাকে জিজ্ঞাসা করলো, একটা কথাবার্তা বললো, কেউ আপনি কোনো সাহায্যকারী খুঁজে পাবেন, আল্লাহ ছাড়া তখন আপনার আর কেউ থাকবে না। এই জন্য মানুষগুলিকে এই বিষয়গুলো নিয়ে কখনো কথা বলেন, অথচ এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে খোলামেলা কথা বলা উচিত, অবশ্যই শালীনতা রেখে এবং অবশ্যই যৌক্তিকভাবে, যাতে করে এই দুটো প্রতিষ্ঠানের কোনো ক্ষতি না হয়। দ্বিতীয়ত, আমাদের দেশের বেশিরভাগ মানুষ ক্ষমতাধরদেরকে তোয়াজ তদবির করে। এই কয়দিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের, যাকে বলে জুতো টানার জন্য মানুষের অভাব ছিল না, এখন তাকে গালাগালি করে তার 14 গোষ্ঠী উদ্ধার করে, বাংলাদেশের একসময় ইউনূস নামে কোনো একটা লোক ছিল, এটা এখন মনেই হচ্ছে না, বা তিনি কি জীবিত না মৃত এটা বোঝা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে এই তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে কয়দিন আগে যারা আজে বাজে কথাবার্তা বলতো, ভীষণ রকম আজে বাজে কথা বলতো, এখন সেই সমস্ত মানুষ এত বড় দরবেশ সেজে গেছে, তারা এখন তারেক রহমান সাহেবকে আব্বা ডাকেন, বাপ ডাকেন। তারেক রহমান সাহেবের যাকে বলা হয় আত্মীয় স্বজন তো দূরের কথা, তারেক রহমান সাহেবের বিড়ালটা যদি হেগে দেয়, এই বিড়ালের গু খাওয়ার জন্য যদি বলা হয় যে সেই প্রধানমন্ত্রীর পিএম অফিসের সামনে একটা লাইন দাঁড়াও এবং এখানে তবারক খাওয়ানো হবে। তবারক কি? বিড়ালের গু, জেবুর গু। আপনার কি মনে হয় লোকের অভাব হবে? অথবা যদি বলা হয় জেবুর গু দিয়ে, তারেক রহমান সাহেবের যে বিড়াল, সেই গু দিয়ে তাবিজ বানিয়ে যদি আপনি গলায় লটকিয়ে রাখেন, আপনার এই উপকার হবে। ট্রাফিক আইন ভঙ্গ করবেন, কোনো সমস্যা হবে না, বলবেন এই যে গলায় জেবুর গু আছে। আপনি এই গলায় এই তাবিজ দিয়ে ঘুরবেন, পুলিশ আপনাকে ধরবে না। আপনি চাঁদাবাজি করবেন, মাস্তানি করবেন, গুন্ডামি করবেন, এবং যখনই লোকজন আপনার কাছে যাবে, আপনি ওই তাবিজটা দেখায় বলবেন, জানো এটা কি? এটার মধ্যে জেবুর গু আছে। আপনি যদি এই কালচারও বাংলাদেশে চালু হয়ে যায়, আমি অবাক হব না। আমাদের দেশের মানুষগুলো আসলে এরকম অসভ্য, ভীষণ রকম অসভ্য। এরা কোনো অবস্থাতেই সভ্যতা ধারণ করে না, অসভ্যতাটাকে ক্রমশ বাড়াতে থাকে। তো সেই দিক থেকে গত 2 বছরে শেখ হাসিনার পতনের পরে যে অসভ্যতামিগুলো শুরু হয়েছে এই বাংলাদেশে, বিশেষ করে মব কালচার, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, রাহাজানি এবং আইনশৃঙ্খলার যে অবনতি, এটা ক্রমশ বাড়ছে এবং আগামীতে বাড়বে। এবং এখানে মোটামুটি যতটা ব্যালেন্স, এই ব্যালেন্স সেনাবাহিনী রক্ষা করছে। পুলিশ আসলে এখানে মানসিকভাবে গত 2 বছর যাবৎ তারা যে ট্রমার মধ্যে আছে, এবং এখনো পর্যন্ত পুলিশের মধ্যে যে ট্রমা চলছে, এই ট্রমা পুলিশ কাটিয়ে উঠতে পারেনি। এর মধ্যে একবার পোশাক পরিবর্তন হয়েছে, আবার পোশাক পরিবর্তন হবে। 3টে গ্রুপ এখানে চলে গেছে। শেখ হাসিনার গ্রুপ চলে গেছে, ছাত্রলীগের গ্রুপ চলে গেছে, ইউনূসের গ্রুপ চলে গেছে, জামাতের গ্রুপ চলে গেছে। 3টে গ্রুপ চলে গেছে। এখন নতুন করে বিএনপির গ্রুপ দাপট দেখাচ্ছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস, জামাত এবং আওয়ামী লীগের যে লোকগুলো চিহ্নিত ছিল তারা গেছে, আর যারা চিহ্নিত হয়নি তারা গুপ্ত হয়ে একদম চুপচাপ বসে আছে। এরা কোনো কাজ করছে না এবং কোনো কাজ করবে না। ফলে পুলিশ দিয়ে আমাদের এই অবস্থার উন্নতি হবে না। এবং এই কারণে কি হলো, হঠাৎ করে যখন এই সেনাবাহিনী জুন মাসে মাঠ থেকে চলে যাবে, তখন সরকারের অবস্থায় কি হবে, এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। প্রথমত, সেনাবাহিনী হঠাৎ করে এখান থেকে সরিয়ে নেওয়ার কথা আসলো কেন? এখানে সরকারের সাথে সেনাবাহিনীর সঙ্গে কোনো দূরত্ব তৈরি হয়েছে, বা সরকারের মধ্যে কোনো ইগো তৈরি হয়েছে?
এই কারণ হলো কিছু মানুষ আছে যারা বলার চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে একটা সেনা সমর্থিত সরকার ছিল, সেনাবাহিনী মাঠ থেকে সরে গেলে ডক্টর ইউনূস 1 মিনিট টিকতে পারতো না, একইভাবে তারেক রহমান সাহেবের সরকারও সেনা সমর্থিত সরকার, কাজেই সেনাবাহিনী যদি না থাকে তারেক রহমান সাহেব টিকবে না। এই বদনাম থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য, নিজেদের বীরত্ব দেখানোর জন্য সেনাবাহিনী ব্যারাকে ফেরত পাঠানো হতে পারে। 1 2 নম্বর হলো যে নির্বাচনের আগে ইনূস জামানাতে জেনারেল ওয়াকারুজ্জামান বেশ স্পষ্ট করে বলেছিলেন যে আমরা মাঠে থাকতে চাচ্ছি না, যত দ্রুত সম্ভব একটি নির্বাচন হবে, নির্বাচন দিয়ে আমরা আমাদের কর্মস্থলে ব্যারাকে ফিরে যাব। সেই কারণে এটা একটা শিডিউল, তাদের যে নর্মাল শিডিউল বা তারা যেভাবে আগে কথা দিয়েছিল ঠিক সেই কারণে হতে পারে। অথবা সেই সেনাবাহিনী ব্যারাকে ফিরিয়ে এনে আবার সেনাবাহিনী নামানো হতে পারে নতুন করে সেই অপারেশন ক্লিন হার্ট চালানোর জন্য, হতে পারে যে কোনো। এখন এগুলো নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে। দেশি বিদেশি যে সকল কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন যারা সরকার বিরোধী, তাদের বক্তব্য হলো যে এই সেনাবাহিনী উঠে গেলে এই সরকার 1 ঘন্টা টিকবে না। আবার যারা প্রো গভর্নমেন্ট সরকারের পক্ষে লোক, তাদের বক্তব্য হলো যে এই সরকার তো সেনাবাহিনীর হাত ধরে ক্ষমতা আসেনি, এ সরকার তো সেনাবাহিনীর নির্ভরশীল নয়, তার একটা বিশাল কর্মী বাহিনী রয়েছে। সারা বাংলাদেশে বিএনপির প্রায় 6 কোটি লোক বিএনপি করে, এর মধ্যে সক্ষম ভোটার নেতাকর্মী মিলিয়ে নট লেস দ্যান যারা লাঠি হাতে নাতে পারে এদের সংখ্যা 1 কোটির উপরে। তো সেই 1 কোটি লোকের যিনি নেতা তিনি এখন উজিরে আজম। তো সেই উজিরে আজম তিনি কেন মাত্র আমাদের 1.5 লাখ 2 লাখ সেনাবাহিনীর সদস্য রয়েছেন তাদের উপর কেন নির্ভর করবেন? এটা তো হয় না। এই কথাবার্তা চলছে। আর এরই মধ্যে সেনা প্রত্যাহার যদি শুরু হয়ে যায়, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন জুন মাস থেকে পর্যায়ক্রমে তোলা হবে। এখন পর্যায়ক্রমে বলতে উপজেলা গুলোতে যে সেনাবাহিনী আছে সেগুলো জেলাতে আসতে পারে, আবার জেলা থেকে যে সকল সেনাবাহিনী আছে সেগুলো বিভাগীয় পর্যায়ে আসতে পারে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে বিভাগ থেকে একেবারে ক্যান্টনমেন্টে ফিরতে পারে বা স্ব যে এরিয়া রয়েছে সেই এরিয়াতে ফিরতে পারে, হোয়াট এভার মেবি। কিন্তু বাস্তবতা হলো মাঠের যে আইন শৃঙ্খলা এটা ভালো না। 2 নম্বর হলো যে সেনাবাহিনীকে ভয় পায় জনগণ এখন। তো সেনাবাহিনীর উপস্থিতির কারণে রাজনীতির যে হানাহানি মারামারি কাটাকাটি অন্তত ধরুন 98% এটা বন্ধ আছে। যারা সুযোগ সন্ধানী, অন্যায় করবেন অপকর্ম করবেন সুযোগ খুঁজছেন, তারা চোখ বুজে অপেক্ষা করছেন সেনাবাহিনী কখন নামবে বা সেনাবাহিনী কখন উঠে আসবে। ফলে সেনাবাহিনী উঠে আসার সঙ্গে সঙ্গে একটি যাকে বলা হয় অনিয়ন্ত্রিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এটা একটা অস্বাভাবিক চিন্তা না। এই জন্য সরকারকে আগের থেকেই যদি মানসিকভাবে তারা নিজেদেরকে শক্ত করে এবং সেই যে সেনাবাহিনীর যে অপূর্ণতা, সেনাবাহিনীর যে অভাব, সেনাবাহিনীর অবর্তমানে যে উদ্ভূত পরিস্থিতি সেইগুলো নিয়ন্ত্রণ করার জন্য যদি তাদের আগের থেকে প্যারেড হয়, লেফট রাইট হয়, তাহলে তুলনামূলকভাবে সরকার স্বস্তিতে থাকবে। এই গেল 1। কিন্তু রাতারাতি যদি সেনাবাহিনী উঠে আসার পর আইনশৃঙ্খলার অবনতি হয় তাহলে সরকার বিপদে পড়বে। আবার সেই আইনশৃঙ্খলা দমনের জন্য সেনাবাহিনীকে যদি মাঠে নামানো হয় তখন এই যে এখনকার সেনাবাহিনী যেভাবে পাবলিক ওরিয়েন্টেড হয়ে গেছে, প্রো পাবলিক হয়ে গেছে, বা সেনাবাহিনীর যে সকল জেনারেল রয়েছেন তাদের অনেকেরই আওয়ামী লীগের জমানাতে কাজ করার কারণে তাদের একটা মোরাল দুর্বলতা ছিল। কিন্তু এই রাজনৈতিক সরকারের আমলে তারা যখন দ্বিতীয়বার বের হবে, তো এখন তারা আছে সেমি আওয়ামী লীগ, সেমি ডক্টর ইউনূস, তারপরে সেমি ওয়াকারুজ্জামান, এরকম একটা মনোভাব নিয়ে আছে। কিন্তু তারা যখন অপারেশন ক্লিন হার্ট বা দ্বিতীয়বার বিএনপির সরকারের হুকুমে তারা রাস্তায় বের হবে তখন সেখানে ক্যাজুয়ালিটি, ক্ষয়ক্ষতির পরিমাণ হবে অনেক অনেক বেশি। এবং সেটা যে আগের যে আমরা অপারেশন ক্লিন হার্ট, সেই ক্লিন হার্টের অন্তত 10 গুণ ক্যাজুয়ালিটি, ক্ষয়ক্ষতি বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমি মনে করি ব্যক্তিগতভাবে
যে এখন যে রাজনৈতিক সরকার আছে তাদের উচিত সেনাবাহিনীর সঙ্গে আসলে টোটাল বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করা। বিভিন্নভাবে যে এই বিষয়গুলো পাবলিক কি বলল বা কে কি উত্তেজিত করলো, কে পক্ষে বললো বিপক্ষে বললো, ডাজ নট ম্যাটার। এরকম একটা সেন্সিটিভ সময়টিতে সরকারকে খুব সেন্সিটিভলি সিদ্ধান্ত নিতে হবে। এখানে সেনাবাহিনী মাঠে থাকলেও সরকারের বিপদ, না থাকলেও বিপদ। তো সেক্ষেত্রে বিপদটা মিনিমাইজ করা যায় কিভাবে, সেই বিষয়গুলো তাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। এবং একই সঙ্গে সেনাবাহিনী মাঠে থাকার ফলে কার্যত সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বা অন্যান্য অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু কাজ করে না, এটাও ভাবতে হবে। এখন সবাই ডিসি সাহেব বলেন, এসপি সাহেব বলেন, টিএনও সাহেব বলেন, তাদের মধ্যে একটা মোরাল কারেজ নাই। যেখানে সেনাবাহিনী লেফট রাইট করছে, গাড়িগুলো চলছে, উপজেলা পর্যায়ে হয়তো একজন ক্যাপ্টেন সাহেব যাচ্ছে, সে গিয়ে টিএনও সাহেব সামনে বসে বেনসিন সিগারেট ধরাচ্ছে এবং ক্যাপ্টেন আশা করছে যে টিএনও সাহেব তাকে স্যার ডাকবেন। জেলাতে মেজর পর্যায়ে বা লেফটেন্যান্ট কর্নেল পর্যায়ে যারা লোকজন আছেন তারা আশা করেন যে ডিসি সাহেব তাকে স্যার ডাকবেন বা তার কথা মতো ডিসি সাহেব চলবেন। ডিসি সাহেবের পায়ের উপর পা তুলে সে যে সিগারেট খাচ্ছে ডিসি রুমে, হয়তো সিগারেট ডিসি নন স্মোকার। তো এরকম আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। আমি যখন 2008 সনে এমপি হলাম তখনও সেনাবাহিনী মাঠে ছিল, আমি এরকম কিছু আচরণ দেখেছি। তো শেখ হাসিনা খুব দ্রুত গতিতে তাদেরকে ব্যারাকে ফিরিয়ে আনার ফলে সেখানে কিন্তু আইন শৃঙ্খলাটা ফিরে এসেছিল। তো এক্ষেত্রেও এখন আইন শৃঙ্খলা ভালো না, অর্থাৎ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সরকারকে সহযোগিতা করতে পারছে না, পুলিশ অ্যাক্টিভেট হতে পারছে না। এখানে সেনাবাহিনীর উপস্থিতিতে এটা হয় না, কখনই হয় না। এমনকি রাজনৈতিক যারা ব্যক্তিত্ব রয়েছেন, মন্ত্রী রয়েছেন, এমপি রয়েছেন, তারাও স্ব নির্বাচনী এলাকা, স্ব মন্ত্রণালয়, সেখানে যখন মিলিটারির উপস্থিতি থাকে তখন তারা এক ধরনের সাইকোলজিক্যাল প্রেশারে থাকে। আমাদের দেশে মিলিটারির ইতিহাসে যেমন সামরিক শাসন, জরুরি অবস্থা, এগুলো তো খুব বিরূপ ইতিহাস আছে এবং প্রায় সবারই নেতিবাচক অভিজ্ঞতা রয়েছে। তো সেই কারণে হয় কি, এখানে রাজনৈতিক যে শক্তি প্লাস সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের শক্তি, পুলিশের শক্তি, এই শক্তিগুলো রাষ্ট্রের কাজে লাগছে না। তো সেই সব মিলিয়ে সরকারকে কৌশল করে যাতে সাপও না মরে, লাঠিও না ভাঙে, এইভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। আদারওয়াইজ বিষয়টা এতটা সেন্সিটিভ যে এখানে যদি কোনো কারণে ভুল হয় তাহলে সরকারের যে দায় দায়িত্ব এই মুহূর্তে বা সরকারের জন্য যে বোঝা হয়ে দেখা দেবে, সেই বোঝার ভার সরকারের পক্ষে বহন করা সম্ভব হবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।